তো এইখানে রিসিভারটা একটু স্পেশাল টাইপ হয়, এটার আরেকটু যদি ডিটেলস দেখি আমরা নেক্সট স্লাইডে যদি যাই, তো এখানে দেখতে পারো যে অনেকটা স্ট্রাকচারটা ছোটখাটো মনে হচ্ছে যে বয়লারের মতন, কিন্তু মানে স্ট্রাকচারটা ওরকমই কিন্তু আসলে। তো যাই হোক, এটা দেখো তোমার বাম দিকে আছে হলো কম্প্রেসার, অর্থাৎ কম্প্রেস এয়ারটা এখানে ঢুকলো। তারপরে এখানে আছে মনিটর দা প্রেসার ইনসাইড দা ভেসেল, মানে রিসিভারের ভিতরে কি প্রেসার আছে সেটা আছে। এবং এইখানে একটা আছে যে হলো এখানে আছে যে প্রেসার রিলিফ ভালভ, যেটা সেফটি ভালভ বলা হয়। এটার কাজ হলো কম্প্রেসর যখন চলতে থাকে, কম্প্রেসর থেকে এটার মধ্যে বাতাস আসতে থাকে, হ্যাঁ, কম্প্রেসর। তো এখানে যদি এই ভালভটা বন্ধ থাকে কোনো কারণে, যদি মনে করো ইউর রোবট ইজ নট ওয়ার্কিং, তাহলে কিন্তু কম্প্রেসরটা এখানে জমা হতে থাকবে। এখানে প্রেসার রিলিজ না করলে এটার মধ্যে একটা অ্যাক্সিডেন্ট হবে। সো এখানে এর জন্য একটা ম্যাক্সিমাম প্রেসার লেভেল ক্রস করলে এটা প্রেসার রিলিজ হয়ে যাবে। আর এইটা এখানে একটা শাট অফ বাল্ব আছে, এটার মাধ্যমে ইউ ক্যান কানেক্ট দ্য রোবোটিক সিস্টেম, নিউমেটিক রোবোটিক সিস্টেম টু ডেলিভার দ্য কম্প্রেস এয়ার অর নট। এইখানে একটা জিনিস আছে, সেটা হলো যে ড্রেন ওয়াটার ড্রেন। কারণ তোমরা জানো কম্প্রেস এয়ার থেকে কিছু না কিছু কন্ডেনসেশন হবে। তো সেই কন্ডেনসেটের কিছুদিন মাঝে মাঝে এখানে ড্রেন আউট করা হয়। সো এটা ভেরি সিম্পল জিনিস। এখন আমরা যদি নেক্সট স্লাইডে যাই, যে যে এয়ারটা যদি প্রিপারেশন করা লাগে, এখানে নিউমেটিক সিস্টেমের একটা মূল ডিসঅ্যাডভান্টেজ হলো যে ইনটেক যে এয়ারটা থাকে, মুক্ত বাতাস যেটাকে আমরা বলি, এটা কিন্তু নট সুইটেবল ফর ডাইরেক্টলি ইউজিং ইন কম্প্রেসার। এর জন্য এটার কিছু প্রিপারেশন লাগে, যেমন ওয়াটার সেপারেশন করা লাগবে। তো ওয়াটার সেপারেশনটা করতে হবে, কারণ ওই ওয়াটারটা যখন, মানে ওয়াটারটা বলতে আসলে ময়েশ্চারটা বলতে চাচ্ছি। ময়েশ্চারটা যখন কনডেনসেটেড হয়ে যাবে, সো ময়েশ্চার যখন কনডেনসেটেড হয়ে যাবে, তখন কিন্তু কম্প্রেসারটা নষ্ট হয়ে যাবে এবং এই ওয়াটারটা নানান ধরনের কোরোশন করবে। তারপরে আছে তোমার লুব্রিকেশনের সাথে মিশে লুব্রিকেশন প্রপার্টি ইন দ্য সিস্টেম নষ্ট করে ফেলবে। সো এইখানে এই জন্য আমাদের আহ, এই এটা দরকার। দেন আসো ফেব্রিকেশন। ফেব্রিকেশনটা সরি ফিল্ট্রেশনটা দরকার হলো যে বাতাসের মধ্যে তোমরা জানো যে প্রচুর পরিমাণ ডাস্ট থাকে, যেটা খালি চোখে দেখা যায় না মনে হয়, কিন্তু হিউজ পরিমাণ ডাস্ট পার্টিকেল সবসময় ফ্লোটিং অবস্থায় আছে। যখন কম্প্রেস হয়ে যাবে এই ডাস্ট পার্টিকেল গুলো কিন্তু কনডেন্স হয়ে, মানে অনেক ডেন্স হয়ে যাবে। ডেন্স হয়ে গেলে এটা এত ডেন্স হবে, যখন পাইপের ভিতর দিয়ে যাবে কম্প্রেসড এয়ারটা, সেখানেও কিন্তু অ্যাব্রেশন প্রপার্টিটা সৃষ্টি করতে পারে। সো এটার জন্য এই অ্যাব্রেশন প্রপার্টিটা ক্রিয়েট হইতে পারে। এবং এটারও লুব্রিকেশন প্রপার্টি নষ্ট করে ফেলে, হ্যাঁ, এটার মধ্যে। আরেকটা হলো যে প্রেসার রেগুলেশনটা করা লাগবে ঠিক মতো, কারণ যেহেতু বাতাস হলো একটা কম্প্রেসিবল আইটেম। সো একটা নিউমেটিক সিস্টেম থেকে ইউনিফর্ম পারফরমেন্স পাওয়ার জন্য, কনস্ট্যান্ট ভালো পারফরমেন্স পাওয়ার জন্য তোমাকে কনস্ট্যান্ট প্রেসারটা মেনটেন করতে হবে। এটা মেনটেন করার জন্য তোমাকে কিছু কন্ট্রোল বাল্ব রেগুলেশন করা শিখতে হবে। এবং কনস্ট্যান্ট প্রেসারটা নিউমেটিক সিস্টেমে মেনটেন করা খুব কঠিন। হাইড্রোলিক সিস্টেমে খুব সহজ। হাইড্রোলিক সিস্টেমে তো ইনকম্প্রেসিবল প্রেসারটা, ওই যে প্যাসকেলের ল তোমরা জানো যে তরলের কোন এক জায়গায় যে চাপ প্রয়োগ করা সেটা সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। হ্যাঁ, এটা প্যাসকেলের সূত্রটা হাইড্রোলিক সিস্টেমের জন্য খুব সুন্দরভাবে কাজ করে, কিন্তু নিউমেটিক সিস্টেমে যেটা হয় ইট ইজ নট সুইটেবল। সো
এর জন্য এখানে আমাদের কিছু এক্সট্রা মেকানিজম আমাদের দেখতে হয়। দেন লুব্রিকেশনটা হলো যে যখন লং টার্ম ইউজ হবে একটা নিউমেটিক সিস্টেম, তখন লুব্রিকেশন তাকে করতে হবে টু রিপ্লেস দ্য প্রিভিয়াস লুব্রিকেন্ট। কারণ এটার ওই যে বাতাসের সাথে মিক্সিং হয়ে একটা প্রলং ইউজ হওয়ার ফলে এটার কিন্তু কোয়ালিটি নষ্ট হয়ে যায়। সো লুব্রিকেশনটা চেঞ্জ করতে হবে এবং এটা খুব জরুরি। সো মেইনলি এয়ার প্রিপারেশনটা বলতে যেটা বোঝাচ্ছি যে তুমি যদি একটা এয়ারকে নিউমেটিক কন্ট্রোল সিস্টেম ইউজ করতে চাও, তাহলে মেইনলি ওয়াটার সেপারেশন, ফিল্ট্রেশন এবং কনস্ট্যান্ট প্রেসার মেনটেনেন্স, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট। এটা তোমরা জানো ইলেকট্রিক টাইপ, তোমরা ইলেকট্রিক মেশিনস পড়েছো যে বিভিন্ন মোটর। তো ইলেকট্রিক ড্রাইভস আসলে রোবটের ক্ষেত্রে আমরা যে কম্পোনেন্ট গুলা বুঝি আর কি, যে এখানে ইলেকট্রিক মোটর থাকবে, সেই মোটরটার সাথে কিছু রোবোটিক্স লিঙ্ক মেকানিজম বা মেকানিক্যাল স্ট্রাকচার যেগুলা পাওয়ার ট্রান্সমিশন এলিমেন্ট হিসেবে ইউজ করা হয়, যেমন আছে তোমার গিয়ার, চেইন, বেল্ট এক্সেট্রা, না তোমরা জানো এগুলা। তো এই মেকানিজমটা সহকারে মোটর ড্রাইভ যদি ইলেকট্রিক মোটর যদি ইউজ করি, তখন এই পুরো সিস্টেমটাকে আমরা ইলেকট্রিক ড্রাইভ হিসেবে ডেফিনেশন করব। এবং এটার সুবিধা হলো যে তোমার এটা হাই পাওয়ার কনভার্সন ইফিসিয়েন্সি, হ্যাঁ, এটার খুব পাওয়ারটা খুব ইজিলি পাওয়া যায় এবং হাই পারফরমেন্স। এবং ছোট ছোট রোবট, মিডিয়াম সাইজ রোবটের জন্য এবং পোর্টেবল সাইজ রোবটের জন্য আমরা এই ধরনের ইলেকট্রিক ড্রাইভ গুলো খুব ইজিলি ইউজ করতে পারি। এটার অ্যাকুরেসি আছে এবং রিপিটেবিলিটি ফ্যাক্টরও ভালো। এবং মেনটেনেন্স ইজিলি, এগুলো খুব ইজি। এগুলো এখন মেইন হলো যে ক্লিনার এনভায়রনমেন্ট, এটা খুব ইম্পর্টেন্ট। যে হাইড্রোলিক এবং নিউমেটিক একটু নয়েজি ব্যাপার স্যাপার আছে, কিন্তু ক্লিনার এনভায়রনমেন্ট মানে ওই যে আমি বলছিলাম যে হাইড্রোলিকে কিন্তু এনভায়রনমেন্টটা নষ্ট হইতে পারে অয়েল ডিসচার্জ হয়ে বিভিন্ন কারণে। তো সো ক্লিনার এনভায়রনমেন্টের জন্য আসলে ইলেকট্রিক ড্রাইভটা খুব ভালো। হ্যাঁ, এবং যেহেতু ইলেকট্রিক ড্রাইভ, সেই জন্য ইলেকট্রিক সিগন্যাল দিয়ে এই সিস্টেমটাকে কন্ট্রোল করারও অধিকতর সহজতর হয় আর। সো এটা হলো তার অ্যাডভান্টেজ। অবশ্যই ডিসঅ্যাডভান্টেজও আছে, কারণ তুমি এখানে দুই একটা বলি যে ইলেকট্রিক ড্রাইভ কিন্তু স্লোয়ার মুভমেন্ট উইথ কম্পেয়ার টু ফ্লুইড পাওয়ার্ড রোবটস। আমি আবারও রোবোকন কম্পিটিশনের কথা উদাহরণ দিই, যে আমাদের ছাত্র একবার গিয়েছিল রোবোকন কম্পিটিশনে। তো আমিও ছিলাম, গিয়ে দেখলাম যে ওখানে যে কম্পিটিশনটা, সেটার জন্য ম্যাক্সিমাম কি করলো, নিউমেটিক ড্রাইভ সিস্টেম ইউজ করলো ফর ফাস্টার সার্ভিসেস। এবং যেগুলা নিউমেটিক ড্রাইভ প্রপারলি ইউজ করছে তারাই কম্পিটিশনে ভালো করেছে আর কি। যারা এই ইলেকট্রিক পাওয়ার দিয়ে করেছে, এটা অনেক স্লো। ইমোশনটা ট্রান্সমিশন হইতে হইতে গিয়ার টিয়ার লিঙ্ক দিয়ে যেতে যেতে অলরেডি নিউমেটিক ড্রাইভের কাজ শেষ। তো সো এই জন্য মানে এটা খুব স্লো পারফরমেন্স উইথ রেসপেক্ট টু আদার্স। এবং এখানে আরেকটা জিনিস হলো যে যেহেতু একটা মেকানিক্যাল ট্রান্সমিশন সিস্টেম ইউজ করা হয়, সেই জন্য কিছু এক্সট্রা এলিমেন্ট অনলি ফর ট্রান্সমিশন পারপাসেস ইউজ করা, যেটার কারণে রোবটের মধ্যে কিছু নিজস্ব লোড বেড়ে যায়, ওয়েট লোড বেড়ে যায়, সেটা একটা। এবং এই লোডটাকে যখন ক্যারি করবে, নিজেরটা নিজে ক্যারি করার জন্য তার এক্সট্রা পাওয়ার লাগে। এই সমস্ত প্রবলেম গুলো আছে আর কি। সো এই আরেকটা জিনিস হলো ইলেকট্রিক মোটরস কিন্তু ইন্টেনশনালি নট সেফ ফর এক্সপ্লোসিভ এনভায়রনমেন্ট। কারণ যে কোনো সময় ইলেকট্রিক মোটর হয় কি, ওভারলোড হয়ে গেলে হিট হয়ে বার্ন করে ফেলে। সেটা আমাদের রোবটে হয়েছিল। রোবোকনের কম্পিটিশন মেইন গেম যখন চলছিল, তখন দেখি যে আমাদের মোটর বার্ন হয়ে গেছে, কারণ ওই লোডটা নিতে পারে না, যখন স্লোপটা ছিল ফেল করেছে। তো এরকম তোমার যে কোনো ফিল্ডে এরকম যখন ওভারলোড বা কোনো একটা শর্ট সার্কিট বা যে কোনো কারণে একটা সার্কিটের ফল্টের কারণে তোমার কিন্তু ফায়ারিং হইতে পারে। সো ফায়ারিং হয়ে গেলে ইলেকট্রিক ড্রাইভটা একটু ডেঞ্জারাস ফর এক্সপ্লোসিভ এনভায়রনমেন্ট। তো এখন এই যেটা বললাম যে এখানে ড্রব্যাকস
1 আর 2 এবং 3। এই 3টা, প্রথম 3টা যেটা আছে এটা কিন্তু বর্তমানে ইলেকট্রিক ড্রাইভ ইউজ করা হয় এমন ভাবে যাতে এই 3টা ডিসঅ্যাডভান্টেজ মিনিমাইজ করা যায়। সে আমি নোটে দিয়েছি। যে এখন কি করা হয় জানো? যে ট্রান্সমিশন আলাদা কোনো সিস্টেম ইউজ করা হয় না। মনে করো জয়েন্ট যেটা আছে, জয়েন্টের সাথেই জয়েন্টের অ্যাক্সিস এর সাথে মোটরের অ্যাক্সিস কোইনসাইড করে জয়েন্টটার ভিতরেই মোটরটা সেট করা। এখানে আলাদা কোনো ট্রান্সমিশন সিস্টেম নাই। এখন এইরকম এই ধরনের সিস্টেমকে আমরা বলি ডাইরেক্ট ড্রাইভ মোটর সিস্টেম। অর্থাৎ এইখানে একদম মানে ওই আর্ম জয়েন্টের মধ্যেই মোটরটা সেট হয়ে যাবে। এখানে আলাদা কোনো লিঙ্ক মেকানিজম, গিয়ার মেকানিজম কিছুই থাকবে না। সো এটাকে এই জন্য বলা হয় ডাইরেক্ট ড্রাইভ মোটর সিস্টেম। সো ডাইরেক্ট ড্রাইভ মোটর সিস্টেমটা তোমরা বুঝতে পারছো যে এখানে আলাদা কোনো ট্রান্সমিশন মেকানিজম থাকবে না। জয়েন্টের মাধ্যমে ডাইরেক্টলি মোটরটা সেট হয়ে যাবে এই সিস্টেম ভিতরে, অনলি রোটেশন পারপাসে। সো এটা খুব মানে টু ওভারকাম দা ড্রব্যাকস অফ এই পেজের 1, 2, 3 নাম্বার, এই 3টা ওভারকাম করা যায় আর কি যদি তুমি ডাইরেক্ট ড্রাইভ মোটর সিস্টেম ইউজ করো, যেটা আমার নোটে লেখা আছে। এগুলা তোমরা জানো যে বিভিন্ন মোটর, তোমার স্টেপার মোটর, ডিসি মোটর, এসি মোটর নানান কিছু ইউজ হয়। আমি লাস্টে তোমরা এগুলো পড়েছো, আমি যে নোটে চলে যাই। নোটে হলো কি, নোটে বললাম যে যখন ওপেন লুপ কন্ট্রোল সিস্টেম হয় তখন স্টেপার মোটর ড্রাইভ ইউজ করতে হয়। আর ক্লোজ লুপ কন্ট্রোলে ডিসি মোটর ড্রাইভ, যেগুলো তোমরা সার্কিট ইউজ করো। এখানে একটা দেখো, ডিসি স্টেপার মোটর, স্টেপার মোটর যেগুলা, এগুলা যেহেতু ডিসি ভোল্টেজ পালস দিয়ে তোমার মোশনটা বিভিন্ন এক একটা পালসের এগেইনস্টে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে সেটা বলা আছে। সো এই জন্য তুমি ওই শুধুমাত্র ভোল্টেজ পালসটা যদি একুরেট দাও, ওই পালসের এগেইনস্টে যে অ্যাঙ্গেলটা হওয়ার কথা ছিল ঘুরবে। এবং তুমি অটোমেটিক্যালি সেই জন্য ওপেন লুপ কন্ট্রোল সিস্টেমের জন্য স্টেপার মোটর ইউজ করতে পারো, কারণ স্টেপার মোটরের হিসাবটা ইজি। হ্যাঁ, প্রত্যেকটা ভোল্টেজ পালসের কত যাবে এটা আমাদের এখানে ক্যালকুলেশন করা আছে। কিন্তু ডিসি সার্ভো মোটর, যেটা সার্ভো মোটরে কিন্তু একটা ইনহেরেন্টলি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম আছে, কারণ ওই যে সার্ভো মোটরের যে ইয়াটা থাকে এনকোডারটা, এই এনকোডারটা কিন্তু একটা অপটিক্যাল এনকোডার, একটা সেন্সরই আসলে। সেন্সরে এখানে মনিটর করে যে কি পরিমাণ ঘুরলো। সো ডিসি সার্ভো মোটরটা হলো কি ফিডব্যাক কন্ট্রোল সিস্টেম ইউজ করা হয়। তো যাই হোক, এখানে আমরা সময় নষ্ট করবো না। এখন তুমি যে ড্রাইভটা কিনলা বা কিনবা, এটা আহ, যে রোবটের পারপাসে কিনবা, তো সেখানে কেনার সময় আমাদের কিছু সুইটেবল ফ্যাক্টর কনসিডারেশন আনতে হবে। একটাকে আমরা বলি পজিশন অ্যাকুরেসি কিরকম লাগবে, রিলায়েবিলিটি, স্পিড অফ কন্ট্রোল, টাইপ অফ পাথ অর্থাৎ লিনিয়ার পাথ নাকি লিনিয়ার বা কন্টিনিউয়াস পাথ, এরকম ধরনের। হ্যাঁ, টর্কটা রিকোয়ারমেন্ট কত, তোমার ড্রাইভের টর্কটা কিরকম হবে, রোবট স্ট্রাকচারটা কি, কস্টটা কি, এবং আদার এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যা থাকে সবকিছু এখানে নিয়ে আসতে হবে। এখন আমরা যেটা বলতে যাচ্ছি, এই কার জানি সাউন্ড আসতেছে, সাউন্ড করে দাও। বেসিক রোবট মোশন, আমরা রোবটের মোশনকে আমরা কিভাবে ধরনের আছে। একটাকে বলা হয় পয়েন্ট টু পয়েন্ট, এটা অলরেডি আমি ওদিনকে ক্লাসে বলছিলাম, পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল রোবট। আরেকটা হলো কন্টিনিউয়াস পাথ কন্ট্রোল রোবট, আরেকটা হলো কন্ট্রোল পাথ রোবট, আরেকটা হলো স্টপ টু স্টপ কন্ট্রোল। এখন এখানে অনেকে কনফিউশন করে বলে পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল রোবট আর স্টপ টু স্টপ দুইটা মানে মানে ফাংশনালি একই মনে হয়। যে স্টপ টু স্টপ মানে কি, এখানে একটা এন্ড আছে, ওইখানে একটা এন্ড আছে, অর্থাৎ এখান থেকে এখানে সে আসা যাওয়া করবে এবং এক এন্ড থেকে আরেক এন্ড পর্যন্ত তার কন্ট্রোলিং নাই। হ্যাঁ, মাঝখানে কোনো কন্ট্রোলিং নাই, শুধুমাত্র ওইখানে স্টপ হবে, এখানে স্টপ হবে। হ্যাঁ, স্টপ টু স্টপ বলে। এটা আসলে সাধারণত মনে করে টু অ্যান্ড ফ্রো যে মুভমেন্ট গুলো আছে, এখান থেকে এখানে নিব, আবার ওখান থেকে এখানে আনবো, এই ধরনের ক্ষেত্রে স্টপ টু স্টপ কন্ট্রোলটা ইউজ করা হয়। আর পয়েন্ট টু পয়েন্ট যেটা, সেখানে কিন্তু দুইটা এন্ড যেটা বলা আছে যে এই এক ওই এন্ড এই মাথা এবং ওই মাথা, মাঝখানেও কিন্তু
এই লোকালাইজ বিভিন্ন পয়েন্ট গুলা, ডিসক্রিট পয়েন্ট গুলাতে সে রিচ করতে পারবে। হ্যাঁ, তুমি যদি কমান্ড করো, যেমন স্পট ওয়েল্ডিং কি এই প্রথম মাথা লাস্ট মাথা করলে তো হবে না। স্পট ওয়েল্ডিং কি একটা লাইন বরাবর বা একটা কন্ট্রোল বরাবর তোমাকে নির্দিষ্ট ডিস্টেন্স দূরে 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 স্পটিং ফর স্পট ওয়েল্ডিংটা করতে হবে। ওই স্পট ওয়েল্ডিং কনসেপ্টটা যদি অ্যাপ্লাই করতে চাও তাহলে এই পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোলটা লাগবে। হ্যাঁ, এখানে সোজা কথা স্পটে স্পট একুরেটলি রিচ করে সে ওয়েল্ডিংটা করবে। কিন্তু কন্টিনিউয়াস পাথ কন্ট্রোলে যদি যাও সেটাতে হয় যে একটা সুনির্দিষ্ট কন্ট্রোল সে ফলো করবে। হ্যাঁ, সুনির্দিষ্ট কন্ট্রোল সে ফলো করবে। সেটা তুমি ক্রিয়েট করতে পারো বিভিন্ন ইন্টারপোলেশন মেথড তোমরা করেছো। এখানে বিভিন্ন ইন্টারপোলেশন মেথড তুমি নিজস্ব ফার্স্ট অর্ডার, সেকেন্ড অর্ডার, থার্ড অর্ডার, ফোর্থ অর্ডার যেভাবে পারো পলিনোমিয়াল ফাংশন দিয়ে উই ক্যান ক্রিয়েট কন্টিনিউয়াস পাথ ফাংশন। আর কন্ট্রোল পাথ রোবটটা হলো এটাও কন্টিনিউয়াস টাইপেরই, কিন্তু এখানে পাথগুলো হবে 2-3টা টাইপের ফাংশনের ভিতরে সীমাবদ্ধ। মনে করে লিনিয়ার আছে, সার্কুলার আছে, প্যারাবোলিক আছে, এর বাইরে আর পারবে না আছে। তো এই ধরনের রোবট গুলোকে আমরা বলি যে কন্ট্রোল পাথ, মানে কি পাথ গুলা ডিফাইন করে, এর বাইরে কোনো পাথ জেনারেট করতে পারবে না। সো এই 4টা জিনিস তোমাকে একটু ক্লিয়ার করলাম। এখন পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল রোবট, যেটা পিটিপি সংক্ষেপে বলি, is capable of moving from one point to another point. এটা বললাম অলরেডি, আমি বলেছি। এখানে পয়েন্ট গুলার লোকেশন গুলা কিন্তু কন্ট্রোল মেমোরিতে স্টোর করা থাকে, যে আমি কোথায় কোথায় যাব, এবং এই পয়েন্ট গুলা স্টোর করা থাকে, এবং পয়েন্ট টু পয়েন্ট রোবট কোনো সময় কন্ট্রোল করে না, ওই পয়েন্ট থেকে এই পয়েন্টে যাওয়ার পথটাকে কন্ট্রোল করে না। সে কি কন্ট্রোল করে? সে কন্ট্রোল করে লাল কালিতে লেখা আছে ক্যালকুলেটস টু প্রোভাইড ম্যাক্সিমাম মিনিমাম ট্রাভেল টাইম। অর্থাৎ সে একটা পয়েন্ট থেকে আরেকটা পয়েন্টে সে মেইন টার্গেট যেটা ছিল মিনিমাম ট্রাভেলিং টাইম ফেনোমেনা চলবে। সে পাথটা নিয়ে কন্ট্রোলের দরকার নাই। তো এটা কি কি কাজে এই ধরনের পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল ইউজ হয় তোমরা অলরেডি আমার একটা উদাহরণ থেকে বুঝতে পারতেছো, যে স্পট ওয়েল্ডিং। হ্যাঁ, তার মানে বিভিন্ন এরকম পয়েন্ট ভিত্তিক যে কাজগুলো, মনে করে একটা হোল আছে, হোলের মধ্যে একটা নাট ইনসার্শন করা লাগবে, তার পরবর্তী আরেকটা হোল আছে, সেখানে আরেকটা নাট, একটা বোল্ট একটা ইনসার্শন করা লাগবে। তো যে বিভিন্ন ইনসার্শন মেকানিজম, স্পট ওয়েল্ডিং, মনে করো বিভিন্ন পয়েন্টে ড্রিলিং করা লাগবে, হোল ড্রিলিং, এটা ওই হোল ড্রিলিং। হ্যাঁ, তারপরে মেশিন লোডিং এন্ড আনলোডিং, লোডিং পয়েন্ট, আনলোডিং পয়েন্ট, এর মাঝখানে আর কোনো সমস্যা নাই, তার কোনো চিন্তা করার দরকার নাই। এক জায়গা থেকে ম্যাটেরিয়াল লোডিং করবে, আরেক জায়গায় আনলোডিং করবে, তাহলে এই যে এইটা একটা পয়েন্ট, ওইটা একটা পয়েন্ট। তাই এরকম ফেনোমেনা দিয়ে বিভিন্ন অ্যাসেম্বলি লাইনে কিন্তু একই মেকানিজম আছে, পয়েন্ট টু পয়েন্ট মেকানিজম আছে। বিশেষ করে কার ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে আমি দেখেছি, আমি টয়োটা ম্যানুফ্যাকচারিং কোম্পানিতে দেখেছি এই ধরনের পয়েন্ট টু পয়েন্ট কন্ট্রোল রোবট ইউজ করা হচ্ছে। তারা ওই মাঝখানের যে পথ নিয়ে কোনো চিন্তা না, দরকার বললে কলিশন অ্যাভয়েড করার জন্য অনেক ঘুরে যাবে। হ্যাঁ, কিন্তু অ্যাকুরেসি হলো আমি লোক ওই পজিশনে পৌঁছতে পারছি কিনা, সেটা ইম্পর্টেন্ট। এবং পিক এন্ড প্লেস জব, এই সমস্ত পিক এন্ড প্লেসটা একটা কমন, খুব হিউজ পরিমাণ type of job in the industries or pick and place job. So এই purpose you can choose point to point control robot. Then continuous path control robot, এটা তোমরা অলরেডি বলেছি যে এই ধরনের রোবট গুলা একটা 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 পাথকে ফলো করবে, এবং পাথটা অবশ্যই শুড বি কন্ট্রোল, জিগজ্যাগ হওয়া যাবে না। অর্থাৎ আমাকে যেই পাথ বা যে পাথটা আমার জন্য ডিফাইন করা হয়েছে আমি সেটা ফলো করতে হবে, নইলে আমি যে জবটা তৈরি করবো সেই জবটা এরর হয়ে যাবে, মানে কাজটা হলো না। সো এবং যে কন্ট্রোল পাথটা হবে সেই পাথের মধ্যে সে যে কোনো জায়গায় রিচ করতে পারবে, যে কোনো জায়গায় স্টপ করতে পারবে, যে কোনো জায়গা থেকে স্টার্টও করতে পারবে। এই হলো কন্টিনিউয়াস পাথ কন্ট্রোলের মূল জিনিস। এবং এই পুরা কন্টিনিউয়াস পাথের প্রত্যেকটা পয়েন্ট মেমোরিতে তার লোকালাইজ করা থাকবে, এবং সে যে কোনো জায়গাকে ইনস্ট্রাকশন দিলে সে ইজিলি সেখানে রিচ করতে পারবে। সাধারণত এই ধরনের রোবট সাধারণত সবচেয়ে সিম্পলেস্ট যেটা আমরা বলি স্ট্রেট লাইন মোশন, স্ট্রেট লাইন মোশনটা কিন্তু একদম প্রতি পয়েন্টে পয়েন্টে সে টাচ করে যাবে, এবং ইজি। আরো
special type of you can create. বিভিন্ন টাইপের ইউ ক্যান ক্রিয়েট, বিভিন্ন স্মুথ কার্ভ ইউ ক্যান জেনারেট, বিভিন্ন ফাংশন ইউ ক্যান জেনারেট, এবং সেই ফাংশনগুলোকে তুমি ইন্ডিভিজুয়ালি ইউ ক্যান ক্রিয়েট। এবং যদি বেশি কমপ্লেক্স কন্টিনিউয়াস পাথ হয় তাহলে ওই যে বলছিলাম যে টিচিং মেথডে তাকে শিখায়, মানে মেমোরিতে পয়েন্টগুলোকে ইনসার্শন করে করে তারপর তোমাকে এটা লার্নিং করাই ফেলতে হবে, যাতে সে ওই কমপ্লেক্স পথটা, কন্টিনিউয়াস পথটা সে ফলো করতে পারে। তো এইটা হলো কন্টিনিউয়াস পাথ কন্ট্রোল রোবট। দেন এই কন্টিনিউয়াস পাথ কন্ট্রোল রোবট কোথায় কোথায় ইউজ হয় সেটা তোমরা বুঝতে পারো, যে কাজগুলো কন্টিনিউয়াসলি করতে হবে। অর্থাৎ যেমন স্প্রে, মনে করো গাড়িতে তোমাকে স্প্রে করতে হবে, তো এখানে তো আর জায়গায় জায়গায় স্প্রে করলে হবে না, কন্টিনিউয়াসলি এবং সেম অ্যাকুরেসি, সেম থিকনেস অফ স্প্রে কোটিং ফলো করে তোমাকে করতে হবে। সো এই যে স্প্রে স্প্রেনিং, এটা কিন্তু প্রতিটা পয়েন্ট গুরুত্বপূর্ণ, এখানে কোনো পয়েন্ট মিস করলে চলবে না। সো এই যে স্প্রে পেইন্টিং মনে করো তুমি করবা কোনো একটা রোবট, তাহলে কন্টিনিউয়াস পাথ কন্ট্রোল হবে। কোন একটা ফিনিশিং জব করবা, তারপরে মনে করো গ্লুইং, গ্লুইং মানে জোড়া লাগানো আর কি, এইখানে বা আর্ক ওয়েল্ডিং, আর্ক ওয়েল্ডিং তো তোমরা করছো, আর্কের ওয়েল্ডিং যখন আর্কটা মিসিং করা যাবে না, একটা লাইন বরাবর তাকে করতে হবে। কোন একটা কাটিং ফেনোমেনা, কোন একটা মেটালিক শিটকে কাটবা রোবট দিয়ে, এই কাটিং, তা মনে করো ওই যে প্লাজমা আর্ক ওয়েল্ডিং বা প্লাজমা আর্ক কাটিং, এই প্লাজমা দিয়ে কাটে না, তো এরকম ওয়াটার জেট কাটিং, তো মনে করো কোন একটা রোবট ওয়াটার জেট কাটিং করবে, তো ওয়াটার জেটটাকে হুবহু যেভাবে কাটতে হবে, যে প্রোফাইলটা ফলো করতে হবে সেভাবে তোমাকে কাটতে হবে। সো দিস আর দ্য কমন ইউজেস ফর কন্টিনিউয়াস পাথ কন্ট্রোল রোবট। দেন কন্ট্রোল পাথ রোবট, এটা আমি বলছি এটাও কন্টিনিউয়াস, কিন্তু পাথটা কিছু স্পেসিফিকলি প্রি ডিটারমাইন্ড পাথে ফলো করবে। যেমন দু একটা উদাহরণ বললাম, স্ট্রেট লাইন, সার্কেল, বা তোমার নিজস্ব কিছু হায়ার ডিগ্রি অফ ফাংশন যেগুলা তুমি ইন্টারপোলেটেড কার্ভ হিসাবে জেনারেট করে রাখছো, এগুলা করতে পারবে, আর বাইরে সে কিছু করতে পারবে না। সো এই ধরনের পাথটা আসলে অনেক আগের মতনই কন্টিনিউয়াস, কিন্তু এখানে এই যেন লিমিটেড কন্ট্রোল আর কি, অর্থাৎ এই পাথটা তুমি যে কোনো পাথ সে ফলো করবে না, ওই এটার মধ্যে যে কয়টা ফলো করার কথা এই রোবটের জন্য, সার্কেল, প্যারাবোলিক বা স্ট্রেট লাইন মনে করো, এই তিনটা যদি থাকে কোন একটা রোবট, এই তিনটার বাইরে সে কিছু করবে না। এর বাইরে যদি থাকে সে ওই পাথগুলোকে ইন্টারপোলেশন করে ওরকম বানায় নেবে। নন লিনিয়ার, লিনিয়ার এই ব্যাপারগুলো আছে, তোমরা এগুলা জানো হয়তো, এগুলা করে নিতে হবে। সো দিস আর দ্য কন্ট্রোল পাথ রোবট। এখন স্টপ টু স্টপ, এটা তো বলছি যে জাস্ট অন অফ কমান্ডস, এবং একটা একটা ট্রাভেল লেন্থ দেওয়া থাকবে, একটা রোবটের ট্রাভেল লেন্থ, ওই লেন্থের মধ্যে এক এন্ড থেকে আরেক এন্ডের মধ্যে এসে মুভ করে, এবং ইউ ক্যান কন্ট্রোল দ্য রোবট মেকানিক্যালি অলসো। মনে করো একটা স্টপ ইউজ করলা, একটা ব্যারিকেড ইউজ করলা, ব্যারিকেডটা একটা সুইচ। তো সো এই ধরনের ভেরি সিম্পল, অনেক আগের রোবট এগুলো এই ধরনের ফেনোমেনার উপর কাজ করে। যাই হোক, ওয়ার্ক এনভেলপ, এটা আমরা কালকে আলোচনা করেছি। ওয়ার্ক এনভেলপ অলসো, যে এটা একটা রোবটের রিচ ভলিউম বা ওয়ার্ক ভলিউম in the space, in 3D space, in which the robots can reach by its robotic arm to perform certain task. তো এটা কালকে উদাহরণ দিয়ে বলেছিলাম। তো সো এটা একটা রোবটের ওয়ার্ক এনভেলপটা কিরকম, এটা নির্ভর করবে তার জিওমেট্রিক স্ট্রাকচারের উপরে, যেটা গত ক্লাসে আমি পড়াইছিলাম। সিলিন্ড্রিক্যাল, তারপরে স্ফেরিক্যাল, তারপরে আর্টিকুলেটেড, তারপরে রেক্টাঙ্গুলার বা কার্টেসিয়ান টাইপ। তো ওই যে তাদের টাইপ গুলাই আসলে ডিফাইন করে, এবং তাদের ওই স্ট্রাকচার থেকেই এনভেলপটা কিরকম হবে সেটা আসলে ডিফাইন করতে হবে। যেমন এখানে তোমার পরের লাইনে আমি বলতেছি, যেমন কার্টেসিয়ান কনফিগারেশন যেগুলো আছে তার জন্য রেক্টাঙ্গুলার টাইপ স্পেস ওয়ার্ক এনভেলপ হবে। যেটা সিলিন্ড্রিক্যাল কনফিগারেশন টাইপ রোবট আছে তার জন্য যে স্পেসটা হবে সেটা একটা সিলিন্ড্রিক্যাল স্পেসই হবে। পোলারের জন্য যে কোনো একটা স্ফেরিক্যাল স্ফেয়ার, একটা স্ফেরিক্যাল স্ফেয়ার হাফ শেপ হবে। তো সো এটা হবে। তারপরে বিভিন্ন বিভিন্ন স্ট্রাকচারের জয়েন্ট আর্ম যদি থাকে সেগুলোর জন্য কিছু স্পেসিফিক শেপ তৈরি করা থাকে।
হ্যাঁ, যেমন কোনো রোবটের দেখা গেলো যে হার্ট টাইপ, হ্যাঁ আমি দেখেছি এরকম হার্টের মতন তার প্রোফাইলটা 3D স্পেসটা। তো সো এটা আসলে তুমি কিরকম ওয়ার্ক ভলিউম করতে স্পেশালি তৈরি করা যায় আর কি। তো এই হলো আমাদের মোটামুটি আজকের জিনিস। আর এখানে তোমরা যদি পরবর্তী স্লাইডে যাও তো সেখানে কিছু অ্যাসাইনমেন্ট পাবা। এই অ্যাসাইনমেন্ট গুলো নয়, কিন্তু আমি এই অ্যাসাইনমেন্ট গুলো করতে বলি না, এটা আমার আগের স্লাইড। সো আচ্ছা, তাহলে এই স্লাইডটা দেখা যাচ্ছে তো না? টার্ন রিলেটেড টু কন্ট্রোল। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। জি স্যার। জি স্যার, দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, এখানে একটু একটু করে আমরা কিছু টার্মিনোলজি যেগুলো আমাদের রোবটের কাইনেমেটিক্সে হিসাব করতে লাগবে আর কি। তোমরা জানো ডিগ্রি অফ ফ্রিডম, যেমন এই রোবটটা ডিগ্রি অফ ফ্রিডম কয়টা? হ্যাঁ, তোমরা খেয়াল করে দেখো। একটা হলো যে হরিজন্টাল প্লেনের সাথে প্রথম যে লিঙ্কটা আছে এটার অ্যাঙ্গেলটা θ1, এটা কিন্তু দেখো ডাইনে বামে কাটচিত হইতে পারে। আবার এই একই জায়গায় বেজের মধ্যে আরেকটা ডিগ্রি অফ ফ্রিডম আছে, সেটা হলো পুরা রোবটটা ঘুরতে পারে, যেটা হলো θ0। আবার এই লিঙ্কটার সাথে বি লিঙ্কের যে অ্যাঙ্গেলটা সেটাও তুমি বেরি করতে পারো। তাহলে এখানে আরেকটা θ2। বি বি লিঙ্কের সাথে সি লিঙ্কের একটা যে অ্যাঙ্গেল আছে সেটা 3, ইট ইজ অলসো চেঞ্জেবল। ফাইনালি লাস্ট মাথায় যে এম যে পয়েন্টটা আছে, মনে করো এখানে গ্রিপারটা আছে, গ্রিপারটা মনে করো ঘুরতে পারে, বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরতে পারে। তো সো ওইখানে তোমার আবার আরেকটা ডিগ্রি অফ ফ্রিডম। তাহলে এই রোবটের জন্য মোবিলিটি ফ্যাক্টর কয়টা? পাঁচটা। 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 তো সো এগুলো একটু দেখে শুনে চিন্তা করে আমাদের বাইর করতে হবে যে আমি আসলে মোবিলিটি ফ্যাক্টর কয়টা রাখবো আমার রোবটের জন্য। হ্যাঁ, যত বেশি রাখবা তত বেশি কমপ্লেক্সিটি। আননেসেসারি ডিগ্রি অফ ফ্রিডম বাড়ানো যাবে না। তো সেটা একটা ব্যাপার আছে। যত বেশি ডিগ্রি অফ ফ্রিডম হবে তত বেশি কমপ্লেক্সিটি জেনারেট করবে। এখন কন্ট্রোলের ভাষায় কিছু কিছু শব্দ আমরা অলরেডি শিখে ফেলেছি। পজিশন বলতে আসলে কি বুঝি? একটা জায়গার পজিশন বলতে আমরা সোজা কথা, আমরা একটা XYZ 3D স্পেসের মধ্যে কোন একটা পয়েন্টের লোকেশনটা, কোন একটা গ্রিপারের লোকেশনটাকে আমরা পজিশন বলি, কোন একটা অবজেক্টের লোকেশনটাকে পজিশন বলি। ওরিয়েন্টেশনটা আমরা কি বুঝি? ওরিয়েন্টেশনটা বুঝি যে একটা অবজেক্ট একটা সার্টেন রেফারেন্স অ্যাক্সিসের সাথে কি অবস্থায় আছে, মানে হ্যাঁ, অর্থাৎ কোন অ্যাঙ্গুলার পজিশন ডিস্ট্রেস হয়েছে কিনা। হ্যাঁ, এটা মানে তোমাকে জিনিসটা এরকম যে মনে করো যে একটা কনভেয়ার বেল্টের মধ্যে সাবান, একটা এরকম সাবান এইভাবে আসলে প্যাকেটিংটা ভালো হবে, কিন্তু সাবানটা যদি ওই চিকন মাথাটা এইভাবে আসে তখন প্যাকেটে পড়বে, তাহলে কিন্তু প্যাকেটিংটা নষ্ট হয়ে যাবে। মানে এখানে আমি যেটা বলতে চাচ্ছি যে দিস ইজ ওরিয়েন্টেশন, অর্থাৎ সাবানটা যদি কনভেয়ার বেল্টের মধ্যে এইভাবে যায় তাহলে এটা রাইট ওরিয়েন্টেশন, কিন্তু এইভাবে যখন যাবে, হ্যাঁ, চিকন চিকন সাইডটা যদি যায় তখন প্যাকেটে এটা গ্যাঞ্জাম করবে। তো সো এই যে একটা কথা বুঝতে পারতেছে যে একটা অবজেক্ট তার কোন ওরিয়েন্টেশন আছে, কোন অ্যাঙ্গুলার ডিরেকশনে আছে,
সেটা ডিফাইন করতে হয়। সেটা ডিফাইন করার জন্য তোমরা এই শব্দগুলো জানো, রোল, পিচ অ্যান্ড ইও অ্যাঙ্গেল। এটা খুব সম্ভবত তাজুল স্যার জাহাজের বিভিন্ন ভাসমান ফেনোমেনা পড়াইতে গিয়ে হয়তো পড়াইছে আমার মনে হয়, রোল, পিচ, ইও অ্যাঙ্গেলস, এবং না বিশেষ স্যার করে পড়ায়নি স্যার এখনো। হাইড্রোডাইনামিক্সে। প্রসেনজিৎ স্যার কিছুটা আইডিয়া দিছিল স্যার। প্রসেনজিৎ স্যার পড়াইছে। আচ্ছা, আমি দিব, আমার এখানেও আছে, মানে আমাদের হাতের মধ্যেই এই তিনটা আছে, রোল, পিচ, ইও অ্যাঙ্গেল, পরের ছবিতে যাবে। দেন লিঙ্কটা কি? লিঙ্কটা হলো, তো আমি অলরেডি বলে ফেলেছি, লিঙ্ক হলো দুইটা জয়েন্টের মাঝখানের যে রিজিড বডিটা, সেটা হলো লিঙ্ক। তবে রিজিড বডি শব্দটা ইউজ করা ঠিকই আছে, আবার ওই রিজিড শব্দের জায়গায় কিন্তু কোনো কোনো সময় লিঙ্কটা ফ্লেক্সিবল লেন্থের হয় আর কি, হ্যাঁ, লিনিয়ারলি সে এক্সটেন্ড করতে পারে। আর জয়েন্ট তো বুঝতে পারছো, দুইটা লিঙ্কের যেই পয়েন্টে কানেক্টিভিটি হবে। হ্যাঁ, জয়েন্টের কি কাজ? জয়েন্ট কি ডিগ্রি অফ ফ্রিডম বাড়ায় না কমায় বলতো? বাড়ায়। স্যার বাড়ায় স্যার। না না না, কমায়। বাড়ায় আমি স্যার। বলি না, কিভাবে কমায়? জয়েন্ট ডিগ্রি, আমি বলি শোনো একটু ভালো করে। মনে করো এখানে একটা কাঠি, ওইখানে একটা কাঠি, তারা যদি জয়েন করা না হয় তাহলে কিন্তু এই কাঠিটা ডিগ্রি অফ ফ্রিডম 6, যে কোনো দিকে যাইতে পারবে, ঘুরতে পারবে, কোনো অসুবিধা নাই। এই একটা লিঙ্ক, এটাও ফ্রি আছে, যে কোনো দিকে ঘুরতে পারবে, যাইতে পারবে, 100 বার দৌড়াইতে পারবে, ঘুরতে পারবে, কোনো অসুবিধা নাই। যখনই এই দুইটা লিঙ্কে জয়েন করে দিবা, তখন কিন্তু এখানে কিছু রুট ডিগ্রি অফ ফ্রিডম মাইল খেয়ে গেছে, মানে এটা শর্ট মিসিং হয়ে যাবে। যত বেশি মানে জয়েন্টের উদ্দেশ্যই হলো কিছু কনস্ট্রেইন নিয়ে আসা মুভমেন্টের মধ্যে। কনস্ট্রেইন, যাইতে পারবা না, তুমি মুভ করতে পারবা না, কিছু কিছু ফ্রি থাকবে, কিছু কিছু আমি কনস্ট্রেইন করে ফেলবো। জয়েন্টের মূল উদ্দেশ্য কিন্তু এই জিনিসটা। সো জয়েন্ট তো জিনিসটা বুঝছো তো তোমরা? তো কনসেপ্টটা তো যেটা ছিল যে যত বেশি জয়েন্ট তত বেশি ডিগ্রি অফ ফ্রিডম, ঠিকই আছে, এটাও ঠিক আছে। একটা রোবটের মধ্যে যতগুলা জয়েন্ট ততগুলা ডিগ্রি, এটা না। আমি বলতে চাচ্ছি যে একটা জয়েন্টের ফাংশন কি? একটা জয়েন্টের ফাংশন হলো যে কোন একটা ফ্রি বডিতে দুইটা বডির মধ্যে যদি আমি জয়েন করে ফেলি, তাহলে আমি দুইটা বডিকে কিছু ডিগ্রি অফ ফ্রিডম কমানোর সম্ভাবনা আছে। জিনিসটা বুঝছো কিনা? জি স্যার, বুঝতে পারছি। ওইটা ঠিক আছে, একটা রোবটের মধ্যে যতগুলা জয়েন্ট হবে ততগুলা ডিগ্রি অফ ফ্রিডম বাড়তে থাকবে, এটা ঠিকই আছে। কিন্তু জয়েন্টের ফাংশনটা কি? জয়েন্টের ফাংশনটা হলো আমি ইচ্ছা করে করে কিছু কিছু ডিগ্রি অফ ফ্রিডম কমাবো, মোবিলিটি কমাবো। সেই জন্যই জয়েন্টের, যে কোনো দিকে মুভ করলে তো তুমি কাজই করতে পারবে না। মনে করো তোমার পুরা রোবটের স্ট্রাকচার যদি এদিক সেদিক সমানে দৌড়াদৌড়ি করে, তাহলে মেইন কাজটা তো করানো কঠিন হবে, তাকে কনস্ট্যান্ট করতে হবে। সেই জন্য জয়েন্ট গুলা করতে হয়, জয়েন্ট গুলা দিয়ে স্পেসিফিকলি কিছু বাইন্ডিং নিয়ে আসতে হবে, যাতে করে সে যে কোনো দিকে মুভমেন্ট না করতে পারে। এই জন্য জয়েন্ট, এবং সেই জন্য জয়েন্টের মধ্যে ক্লাসিফিকেশন আছে, আমি পড়াইছি। হ্যাঁ, সবগুলা পড়াই নাই, অনেক ক্লাসিফিকেশন আছে জয়েন্টের। যাই হোক, যারা রোল, পিচ, ইও নিয়ে কথা বলতেছিলে তারা একটু এইখানে একটু দেখে পেল ভালো করে, যে প্রথমে আমি এই জায়গাটাতে দেখাই। এখানে দেখো, রোল, পিচ, ইও, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ যদি যেভাবে আছে ঠিক হুবহু এইভাবে যদি তুমি চিন্তা করো, পাশাপাশি পাশের রোবটটাকে যদি এই রোবটটাকে যদি চিন্তা করি ডান দিকেরটা, তাহলে রোল, পিচ, ইওর যে অ্যাঙ্গুলার, আমি সোজা কথায় এক্স অক্ষের সাথে রোটেশনাল যে ভ্যালুটা কোন একটা অবজেক্টের, এক্স অক্ষের সাথে রোটেশনাল যে অ্যাঙ্গুলার মুভমেন্ট, সেটা রোল। ওয়াই অক্ষ বরাবর যেটা হবে সেটা হলো পিচ, আর জেড অক্ষ বরাবর যেটা হবে সেটা হলো ইও। এবং একদম এক্স্যাক্টলি পাশের রোবটটাকে ফলো করো। হ্যাঁ, পাশের রোবটটা যদি ফলো করো তাহলে দেখো এই যে এই রোটেশনটা দেখো তো এইটা কিনা, ঠিক আছে? তাইলে এটা যদি ইও হয় তাহলে এটা এই রোবটের জন্য ইও, ওকে। আবার এটা যদি পিচ হয়, এটা যদি পিচ হয়, তাহলে আমার এই রোবটটা যদি এইখান থেকে পুরো স্ট্রাকচারটা নিয়ে যদি এই অক্ষটাকে কেন্দ্র করে এরকম করে ঘুরতে পারে, হ্যাঁ,
এটা কেন ঘুরবে বলতো? ইলাভেশন সেট করার জন্য। মনে করো ইলাভেশন সেট করার জন্য এদিকে চলে যাবে, ইলাভেশন সেট করার জন্য নিচে একটা অবজেক্ট আছে, এটাকে নিচে ঘুরাই দিবে। বুঝতে পারতেছো তো? সো এই যে ইলাভেশন সেট করার জন্য কি পিচ স্যার কাইন্ডলি যদি আরেকবার রিপিট করতেন স্যার, বুঝি নাই স্যার। আমি আবার বলতেছি, মানে এক্স্যাক্টলি পিচটা রিপিট করব নাকি? আমি আবার বলি, তুমি আগে এখানে থেকে আসো, এটা রোল, এটা ইও, এটা পিস, ওকে। এখন সেম একটা এখানে একটা রোবট আছে, রোবটটাকে বুঝো ভালো করে স্ট্রাকচারটা, যে রোবটটা এখানে একটা জয়েন্ট আছে, সেই জয়েন্টের সাপেক্ষে পুরা পুরা স্ট্রাকচারটা ঘুরতে পারে এরকম করে, এই একটা ঘটনা আছে। আবার এইটার সাথে যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা সাথে এইখানে যদি পারপেন্ডিকুলার একটা লাইন যেটা আছে, সেটার সাপেক্ষে এই স্ট্রাকচারটা কি করে এরকম করে ঘোরাফেরা করতে পারে, এরকম করে একবার এদিকে আরেকবার এদিকে নামতে পারে। এটা কেন নামবে? কারণ এই উপরে গ্রিপারটা যদি মনে করে এখানে থাকে, সে যদি মনে করে এখানে একটা অবজেক্ট ধরতে চায়, তাহলে তাকে কিন্তু এইখান থেকে ঘুরে এখানে আসতে হবে। আবার মনে করো এখানে যদি গ্রিপারটা যেটা আছে, এই গ্রিপারটা এখানকার একটা অবজেক্ট ধরতে চাচ্ছে, তাহলে সে তাকে এইদিকে ঘুরে এখানে আসতে হবে। তো এই যে রোটেশন গুলো যখন ঘুরে আসবে তখন কি জাস্ট রোল ঘুরে আসবে, না রোল যখন ঘুরবে সাথে ইও পিচ এই দুইটাও ঘুরে যাবে? হ্যাঁ, এখানে 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 শোনো, এই যে ইও পিচ রোল, এটা আমার হুবহু ওই বেজ রোটেশন, ইলেভেশন, রিচিং ওগুলোর সাথে সম্পর্ক আছে তো। হ্যাঁ, এটা দিয়ে আমি সেট করব যে বস্তুটার সাথে আমি অ্যালাইনমেন্টে যাব, আগে বস্তুটার অ্যাঙ্গেলে যাব। বস্তুটা যদি পূর্বে থাকে আমি পূর্বে যাব, বস্তুটা যদি পশ্চিমে থাকে আমি পশ্চিমে যাব আমার গ্রিপার নিয়ে। বুঝতে পারছো? এটা দিয়ে কি হবে? ইও দিয়ে হবে এটা। এবার বস্তুটা পশ্চিমে আছে মনে করো, আমি পূর্বে আছে মনে করো, আমি এদিকে চলে যাবো, ঘুরে এই পুরা সেটআপটাকে নিয়ে এদিকে নিয়ে আসবো, তাহলে ওইটা হইলো। এবার হলো কি, বস্তুটা মনে করো এখানে আছে বা এখানে আছে, তাহলে কি করবো? আমাকে পিচ অ্যাঙ্গেল করতে হবে, পিচ অ্যাঙ্গেল করে এটাকে এদিকে নিতে হবে বা এদিকে নিতে হবে। এরপরে যেটা রয়েছে বাকি, সেটা হলো এই যে এটা হলো কি রোল বলে। এই রোলটা হলো যে আমি বস্তুটাকে ধরার জন্য আমি এই অ্যাক্সিস বরাবর আমাকে হাতটাকে ঘোরাবো, এদিক সেদিক করবো, যাতে আমি বস্তুটার ওরিয়েন্টেশনের সাথে সেট হতে পারি, বস্তুটাকে ধরতে পারি। এই অ্যাক্সিসের সাপেক্ষে যে রোটেশন, সেটা হলো রোল আর কি। বুঝতে পারছো? তো এটার একটা বাস্তব যদি আমি একটা রোবট দেখি, এই যে তুমি শোনো, আমি হয়তো আজকে তোমাদেরকে এই জায়গায় শেষ করব, কিন্তু যারা বুঝো নাই তারা এই ছবিটা আবার দেখবো। আমি শনিবারে সবগুলো পোস্টিং দেবো তোমাদের গ্রুপে। এই এই যে এইখানে যে কথাটা বললাম, কিরে কোথায় চলে গেলাম? হ্যাঁ, এইখানে এইখানে এই ছবিটা যারা ভালো করে বুঝবা, এইখানে কিন্তু হুবহু একটা রোবটের একদম এই রোল পিচ ইও একটা রোবটের এই যে গ্রিপারটা যদি এইখানে হয়, হয়তো মাথাটার মধ্যে হয়, এই জায়গাটার মধ্যে গ্রিপারটা যদি হয়, তাহলে কিভাবে মুভমেন্ট করে তিনটা অ্যাক্সিস বরাবর, সেটা কিন্তু তোমাদের এখানে বুঝতে হবে। ঠিক আছে, আজকে আমি আর বেশি পড়াবো না, জাস্ট তোমাদেরকে এই জায়গায় শেষ করবো। হ্যাঁ, আমার শরীরটা ভালো লাগতেছে না। তো আমার কথা হলো যে জিনিসটা কি বুঝতে পারতেছো? কিছুটা হলো কি বলতে চাচ্ছি আমি? এই যে আমার, হ্যাঁ, এইটার সাথে এটা চিন্তা করবা, এটার সাথে এটা একদম বসে বসে চিন্তা করবা, এটার সাথে এটার উপরের ফিগারটার সাথে নিচের ফিগারটা বসে চিন্তা করে, যদি তোমরা কোনো গন্ডগোল পাও, তাহলে আমার সাথে নেক্সট ক্লাসে আলোচনা করবো যে রোল পিচ ইও দিয়েই কিন্তু আমাদের বস্তুটাকে ওরিয়েন্টের সাথে মিলে বস্তুটা গ্রিপিং করা লাগবে, নাহলে বস্তুটা আমরা ধরতে পারবো না। ঠিক আছে, ওইটার সাথে ওই যে রোবটের বেজ মোশন বুঝাইছিলাম, সেই মোশনটা জড়িত আলটিমেটলি। বুঝতে পারছো? তো আমার মনে হয় যে এটা একটু ভালো করে দেখো। আমি শনিবারে তোমাদেরকে পোস্টিং দিচ্ছি দুইটা লেকচার, মানে দুইটা পিডিএফ ফাইল। ওকে, ওকে আমরা এখান থেকে শুরু করি আবার নেক্সট ক্লাসে। ওকে, জি স্যার।